অবশ্যই আসবো ভাই। আওয়ামী লীগ সরকার থাকতে আমি অনেক ভালো ছিলাম ভাই আগেই। যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে ভোট দিন ভাই, হাসিনার আমি ভোট দিন না ভাই। ফের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিল আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্রতর হয়েছে। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তার এই বক্তব্য শুধুমাত্র একজন চিফ জাস্টিসকে কেন্দ্র করে নয়, এই বক্তব্য টোটাল বিচার ব্যবস্থার প্রতি হুমকি স্বরূপ। শেখ হাসিনা সাবেক এই প্রধানমন্ত্রীর রায় ঘিরে ফের উত্তেজনা আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহলে। তাহলে কি সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে শেখ হাসিনার রায় বাতিল হতে পারে? নভেম্বর মাত্র 10 দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো 21 বছরের সশ্রম কারাদণ্ড। সাথে বোনাস হিসেবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও দিয়েছে 5 বছর করে জেল। এই রায়ে বড় একটি প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠে যে তিনি আসলে শেখ হাসিনার পক্ষে লড়বেন নাকি রাষ্ট্রের পক্ষে লড়বেন, রাষ্ট্রের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবেন। এর মাধ্যমে তিনি সরকারের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা, এরকম সমালোচনার মাঝে আজকে পুরো গণেশ উল্টে গেল। আজকে জেডাই খান পান্না ঘোষণা দিলেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? 4 দিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে গুম সংক্রান্ত দুটো মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়তে চান, রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে, মানে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে। তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়তে এই উৎসাহ কেন দেখাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? আচ্ছা, ধরলাম এদের কথাই ঠিক। আওয়ামী লীগকে সরকার নিশ্চিহ্ন করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে, সেই বিএনপি, জামায়াত, এনসিপি, এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত 15 মাস নিজেদের উন্নতি করা ছাড়া? নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। দখলবাজি ছাড়া, ব্যবসা বাণিজ্য করা ছাড়া, টেন্ডারবাজি করা ছাড়া কেউ কি দ্রব্যমূল্য নিয়ে, কলকারখানা বন্ধ হওয়া নিয়ে, চাকুরি না থাকা নিয়ে, জীবনের ব্যয় বাড়া নিয়ে, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে? ভাবুন তো, এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো? ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো? এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য, আর এ কারণেই কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা পরিষ্কার? যদি পরিষ্কার না হয়ে থাকে আরো পরিষ্কার করে বোঝাই। চলুন এভাবে শুরু করি। আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক, যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি, তার সমর্থক গোষ্ঠী বদলায় না। দাদা, বাবা, এখন সন্তান, অর্থাৎ যে দলটি তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে, যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে, আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে, তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব? রাজনৈতিক মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব? সেটা সম্ভব নয়। আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না, দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধর্তব্যে নিতে হবে। আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন, আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ, বিলুপ্ত।
আর কোনোদিন নাকি ফিরতে পারবে না। মজার ব্যাপার হলো কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি, কারণ বাস্তবতা অন্যরকম, বাস্তবতা ভিন্ন। দেশ জুড়ে ভয়, দমন পীড়ন, মামলা, নিষেধাজ্ঞা, এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটির লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি। কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি, কেউ মতাদর্শ বদলায়নি, বরং আঘাত যত বাড়ছে, যত গভীর হচ্ছে, তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে। এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। আওয়ামী লীগ যে এখনো কম বেশি 40% মানুষের সমর্থন ধরে রেখেছে, বেশিরভাগ বিশ্লেষক নীরবে এটা মানবেন, প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত। কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে, ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের। এগুলো তো শূন্যে জন্মায় না, এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা, পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই। এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না, ভোটের সংখ্যায়ও না। দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে। আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিনটি প্রজন্ম ধরে। দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে, বাবা স্বাধীন বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে, আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে। যে পরিবার 1971 জীবন দিয়েছে, যে পরিবার 1990 গণ আন্দোলনে রাস্তায় নেমেছে, যে পরিবার 2001 নির্যাতন দেখেছে, সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবেন না। এটা তো স্বাভাবিক। এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা, যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের, আপনার সেটা মনে হয় না? তাই যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত, এই কথাটা ঠিকবে না একটিমাত্র সহজ কারণেই। বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয়, সমর্থক শূন্য হতে হয়। ভয়াবহ দমন পীড়নেও নয় মানুষ দল ছেড়ে গেছে, বরং 2024-এর পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে। তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না, তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে। ভয় মানুষের আচরণ থামাতে পারে, কিন্তু বিশ্বাস বদলাতে পারে না। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, বড় ভিত্তি, বড় ন্যায্যতা। এবার আসল প্রশ্নটা আসি। ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয়, কে জিতবে বলে আপনার মনে হয়? উত্তরটা আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে। এক, ভোটের হার বেড়েছে, আর দুই, আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে, মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে। 1991 বলছে সে কথা। কত ভোট পেয়েছিল, কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো বিএনপি? 1996 সালে তো আওয়ামী লীগ জিতেইছে। 2008 সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো 30% নিচে যায়নি, আবার কখনো 45-50% পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ 40% স্থায়ী ভিত্তি এই দলটির আছে, এবং এই ভিত্তি কেবল নগর নয়, গ্রামেও। এমনকি 2001 সালের ওই লতিফুর রজার খলিলের ভাইরা ভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি, ভোট বেড়েছে, আসন কমেছে। এই বিষয় তো বিস্ময়কর কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময়, তাই না? 20 আগস্টের পর থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে নিয়মিতভাবে ফেসবুক পোস্ট, ফেসবুক লাইভে আসা অ্যাডভোকেট জেডাই খান পান্না আবারও একটা নাটক করেছেন। 4 দিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে গুম সংক্রান্ত দুটো মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়তে চান, রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে, মানে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে। তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়তে এই উৎসাহ কেন দেখাচ্ছেন? কারণ শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু আদালত, সাজানো আদালত, রাজনৈতিক প্রতিশোধের আদালত হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে স্পষ্টতই, এবং আওয়ামী লীগ একে একটা সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্য হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগের তরফেও শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবীকে নিয়োগ দেওয়ার কোনো চেষ্টা করা হয় নাই। শেখ হাসিনা যেহেতু এই আদালতে এসে হাজিরা দেন নাই, তাকে পলাতক হিসেবে ধরে নিয়েই তার পক্ষের আইনজীবী নিয়োগের কোনো সুযোগ না দিয়েই তার বিচার চলছে এই আদালতে। এবং আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন এই আসামি পক্ষের কোনো আইনজীবীকে যে সম্পূর্ণত সুযোগ না দিয়ে এমন একটা বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে সে বিষয়েও সমালোচনা করেছে। তো যে আদালতকে শেখ হাসিনা গ্রহণযোগ্য আদালত হিসেবে মনেই করেন না, সেই আদালতে শেখ হাসিনাকে তিনি ডিফেন্ড করবেন বা শেখ হাসিনার পক্ষে তিনি আদালতে দাঁড়াবেন, এই ঘোষণা দিয়ে অ্যাডভোকেট জেডাই খান পান্না কি করতে চাইছেন এবং কেন এই বিষয়টি নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সে নিয়ে নানা তরফের সন্দেহের মধ্যে অ্যাডভোকেট জেডাই খান পান্না অত্যন্ত নাটকীয় ব্যক্তিত্ব, সেই নাটকীয় ব্যক্তিত্ব নতুন নাটক উপস্থাপন করেছেন। তিনি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু তার ভাষায় বঙ্গবন্ধু কন্যা এই আদালতকে গ্রহণযোগ্য বলেই মনে করেন না,
এবং এই আদালতের উপর তার কোনো আস্থা নাই, তিনি এই আদালতে শেখ হাসিনাকে ডিফেন্ড করবেন না, তিনি রাষ্ট্রপক্ষের ডিফেন্স লয়ার হিসেবে বা রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন না। জেরাই খান পান্না এই শেখ হাসিনার মামলাকে কেন্দ্র করে মানে গত বছর থেকেই ভীষণভাবে নিজেকে আলোচনায় রাখতে চেয়েছেন। 2024-এরই আগস্ট সেপ্টেম্বরে হবে, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে হঠাৎ ঘোষণা দিয়ে বসলেন যে শেখ হাসিনার মামলায় যদি তিনি সুযোগ পান তিনি তাহলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান। এবং এখন এই যে নানা রকম নাটকীয়তার পর সম্প্রতি তাজুল ইসলাম যে রাজনৈতিক দলের সদস্য, মানে জামায়াতে ইসলামী থেকে ভেঙে তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর প্রখ্যাত নেতা এবং আইনজীবী, শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামী ভেঙে কয়েকজন অনুসারীকে নিয়ে এবি পার্টি গঠন করেন। এই যে এখন ব্যারিস্টার ফুয়াদ, মুজিবুর মঞ্জু, এদের যে পার্টিটা, তো সেই পার্টির একজন বিশেষ নেতা কিন্তু মানে শীর্ষস্থানীয় নেতা কিন্তু এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও, তিনিও তখন জামায়াতে ইসলামী থেকে এসে এবি পার্টিতে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে যোগ দেন। তো সেই এবি পার্টির নেতা মুজিবুর মঞ্জু তিনি সম্প্রতি এক টক শোতে স্পষ্ট ভাষায় এই খবর জানিয়ে দিলেন যে জেরাই খান পান্না শুধু শেখ হাসিনার আইনজীবী হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উতলা হয়ে উঠেছিলেন তাই নয়, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হচ্ছিল এবং আইন সংশোধন হচ্ছিল শেখ হাসিনার বিচার যাতে সেখানে করা যায় সেজন্য, তখন নাকি এই জেরাই খান পান্না এর চিফ প্রসিকিউটর হবার জন্যও উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। জেরাই খান পান্না এরপর এবছর 2025-এর আগস্টের দিকে হবে, 2025-এর আগস্ট সেপ্টেম্বরের দিকে এসে আরেক সহকর্মী আইনজীবীকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছিল, যার রায় হলো, সেই আদালতে তিনি শেখ হাসিনার পক্ষে লড়তে চান এমন একটা আবেদন পেশ করেন। এবং সেখানে আবার ইন্টারেস্টিং হচ্ছে, সেই আবেদনটি জেরাই খান পান্নার হয়ে আদালতে পেশ করেন যে আইনজীবী, তার নাম নাজনীন নাহার। এই অ্যাডভোকেট নাজনীন নাহারকে কিন্তু গুমের মামলায় জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে তিনি যখন তার একটা উদ্বেগের কথা সম্প্রতি আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই গোলাম মুর্তুজা মজুমদারের আদালতেই পেশ করতে গেছেন, তখন চিফ প্রসিকিউটর তাজুল তাকে এমন ধমকেছেন যে রীতিমতো এটা সংবাদ শিরোনাম হয়েছে সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে, যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামি পক্ষের একজন আইনজীবী, গুমের মামলার আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান, তার আইনজীবী নাজনীন নাহারকে বলেছেন আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ পাচ্ছি, আপনি বেশি কথা আদালতে বললে আপনাকেও আসামি করে দেওয়া হবে, এবং রীতিমতো আপনি চুপ করুন, আপনি বেশি কথা বলেন, আপনি জোরে কথা বলেন থেকে শুরু করে ধমকের পর ধমক দিয়ে তাজুল ইসলাম একটা এমন ভয়ের পরিবেশ তৈরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম মুর্তুজা মজুমদার, মানে যে বিচারপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলেন, তারই আরেক আদালতে, যে সেটা শুধু সংবাদ শিরোনাম হয়েছে তাই নয়, ডেভিড বার্গম্যান, কামাল হোসেনের মেয়ের জামাই সারা হোসেনের স্বামী ডেভিড বার্গম্যান, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং যার মূল ইন্টারেস্টের জায়গায় বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তিনি পর্যন্ত এরকম একটা নিবন্ধ লিখে ফেলতে বাধ্য হয়েছেন যে চিফ প্রসিকিউটর তাজুল যে ব্যবহার আইনজীবীদের সঙ্গে করছেন আদালতে, সেটা ঠিক হচ্ছে না। চিফ প্রসিকিউটর তাজুল শুধু যে এই একটা আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা আদালতে যে শুধু এরকম ধমকাধমকি করেছেন প্রসিকিউশন টিমের সদস্যরা আসামি পক্ষের আইনজীবীকে তাই নয়, এরও কয়েকদিন আগে খবর বেরিয়ে আসে যে আরেক আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক বিচারপতির আদালতে, যেখানে বিচার চলছিল আশুলিয়ায় পুলিশের ছাত্র জনতাকে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে, সেখানে যখন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে এই মামলাটির বিবেচনার সময় রাজসাক্ষী হিসেবে যে পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে, তাকে তিনি যখন এই প্রশ্ন করে বসেছেন যে ওই থানায়, আশুলিয়া থানায় যে একজন এএসআই, এক দারোগা রাজু, তাকে যে মেরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, এই বিষয়টা রাজসাক্ষী জানেন কিনা, এবং তিনি যখন আদালতকে বলেছেন যে আশুলিয়ার ঘটনা বিবেচনা করতে হলে ওই পুলিশ হত্যার বিষয়েও বিবেচনা করতে হবে, তখনও প্রসিকিউশন এমন মানে চেঁচামেচি করেছে, এমন ধমকাধমকি করেছে যে এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে তিনি গায়ের জোরের সঙ্গে পেরে উঠবেন না এবং আদালতও তাকে বলেছেন আপনি পরবর্তী প্রশ্নে যান। তো প্রসিকিউশনদের এই প্রবল প্রতাপ এবং দাপটের মুখে কি জেরাই খান পান্না ভয় পেয়ে গেলেন? মানে তিনি যখন দেখলেন তার আরেক সহকর্মী পুলিশ হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে দাপটের শিকার হচ্ছেন, ধমকাধমকির শিকার হচ্ছেন, নাজনীন নাহার তার মক্কেলকে ডিফেন্ড করতে গিয়ে, মানে তার মক্কেলকে যে সেফ হাউসে নিয়ে গিয়ে যখন তখন জিজ্ঞাসাবাদ করা যাবে না এমন একটা আবেদন করতে গিয়ে ধমকাধমকির শিকার হচ্ছেন, তখন কি জেরাই খান পান্না বুঝলেন, নাকি জেরাই খান পান্নাকে ডেকে সরাসরি প্রসিকিউশনের তরফে এই ধমক দিয়ে দেওয়া হয়েছে যে এখন এই খবর ফাঁস হয়েছে যে আপনি চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন শেখ হাসিনার বিচারের আদালতে, এখন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন, এর চেয়েও আমাদের কাছে আরো অনেক গুরুতর তথ্য আছে এবং সেসব তথ্য আমরা ফাঁস করে দেব। কি বলা হয়েছে, কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল। তবে জেরাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না, তবে তার বন্ধু, তার নাকি দীর্ঘ সময়ের রাজনৈতিক সহচর বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, যেই বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান শেখ হাসিনার রায়ের পর টক শোতে গিয়ে এই ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার করার এখতিয়ার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। অনলাইনের বিভিন্ন শোতে তিনি রীতিমতো বলেছেন যে এই রাজাকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার উনি মানেন না, তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের প্রসিকিউশন টিম। এখন
জেডাই খান পান্না বলছেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না, তবে তিনি তার দীর্ঘদিনের বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে আদালতে দাঁড়াতে চান। অ্যাডভোকেট পান্না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন আজ তার বক্তব্যের শেষে, এবং বারবার শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা বলছিলেন, এবং তিনি এই কথাও বলেছেন যে তার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে যেন তাকে মাফ করে দেওয়া হয়, কারণ অনেকে তাকে নির্বোধ বলেন, অনেকে তাকে পাগল বলেন, কিন্তু তিনি স্বাধীনভাবে চলতে চান, যখন যেটা ঠিক মনে হয় তখন সেটা করতে চান। মানে 4 দিন আগে তার ঠিক মনে হয়েছিল শেখ হাসিনার পক্ষে তিনি লড়বেন, এখন তার মনে হচ্ছে শেখ হাসিনার পক্ষে তিনি লড়বেন না। মানে সেটা মানে এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি নিজেকে শেষ পর্যন্ত বলেছেন যে পাগল নির্বোধ হিসেবেও অনেকে তাকে দেখেন, কিন্তু তিনি তাকে একজন স্বাধীন চেতা মানুষ মনে করেন, কাজেই গালাগালি না করে তাকে ক্ষমা করে দেওয়া ভালো হবে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। জেডাই খান পান্না শুধু যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আজকের বক্তব্য শেষ করেছেন তাই নয়, তিনি এই প্রশ্নও তুলেছেন যে আজকে যে সাজা দিয়েছে আদালত দুর্নীতির মামলায় সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনাকে, সেখানে যে আদালত বলেছেন যে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনারা আবেদনই করেন নাই, কোনো আবেদন ছাড়া এই প্লটগুলো তাদের জন্য বরাদ্দ হয়েছে। তো জেডাই খান পান্না প্রশ্ন তুলেছেন যে যেই প্লটের জন্য তারা আবেদনই করেন নাই সেই প্লট তাদের নামে বরাদ্দ হয়েছে, সেজন্য তাদের সাজা হয় কি করে। এবং তিনি বলেছেন যে দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে কেউ নিয়োগ না দিলেও তিনি প্রয়োজনে যিনি এই মামলায় সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আপিল করবেন, তিনি তাকে সহযোগিতা করে হলেও তাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।